তিনি যে ধরনের কাজ করেছেন, এখানে তো মহাবিদ্যালয় তৈরি হওয়ার কথাই না। কারণ যদি বাংলাটা ভাগ না হতো, এই এলাকার মানুষই থাকতো না। এই মৃত মরা চড়া জন্মার পরে এখানে জনবসতি এইভাবে গড়ে ওঠার কোনো কথাই না। এই বাংলা ভাগের বিরোধিতা করে তিনি শরৎচন্দ্র বসুকে ছাড়া তৎকালীন সময়ের মুসলিম লীগ বা জাতীয় কংগ্রেসের কাউকে পান। ফলে নিঃসঙ্গ হয়ে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি নো, বাংলা কথায় বলা হয় তিনি নো, আর তিনি মিয়া প্রেম। আসলে আমাদের এই দেশে, এই বাংলায় কেউ তো মুসলমান ছিলেন। ফলে যারা ইতিহাসের ছাত্র, যারা এই চর্চাটা করেন, সেই তুর্কি হামলার আগে পরে ধর্মান্তরিত মুসলিমরাই আমাদের দেশে মুসলিম, এবং তারা অনেকটাই এই নবসূত্র সম্প্রদায় থেকে গেছেন। কারণ নবদ্বীপটা আমাদের কাছে, যখন এখান থেকে পালিয়ে গেলেন তখন আমাদের এখানকার হিন্দুরা এ সমস্ত পরের ইতিহাস। কিন্তু যোগেন্দ্রনাথ আজকে যারা পিছিয়ে পড়া অংশের ছাত্রছাত্রী কলেজে যায়, পিএইচডি করে, তাদের তো এই সম্ভাবনা ছিল। হয়তো সে বা তিনি জানেন না, না আমার বাবা পড়িয়েছে আমি কেন পড়বো না, কারণ ওই দরজায় যাওয়ার অধিকারে থাকতো না। কারণ প্রদীপ বলল যে যখন কোর্টে তিনি মামলা লড়তে যান, যখন ওনার পেশা আইনজীবী পেশা শুরু করেন, তখন ওই অংশের মানুষ আদালতে যেত না। কারণ তখন ফিস ছিল 20 টাকা। 20 টাকা জোগাড় করতে গেলে জমি বিক্রি করতে হতো। যোগেন মন্ডল বললেন আমার ফিস হবে 2 টাকা, যদি কেউ নাও দিতে পারেন তাহলে টাকা লাগবে না। অনেকে বলতেন হোমিওপ্যাথি। ফলে এইরকম একটা জায়গা থেকে যোদ্ধা, শোষণ, অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করে গ্রামের খেটে খাওয়া গরিব মানুষকে একটা মর্যাদার আসনে আসার যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধাপ্রাপ্ত করবার জন্য বারবার উচ্চ বর্ণ থেকে চেষ্টা চালানো হয়েছে, এবং যে চেষ্টার ফলে যোগেন্দ্রনাথ তার যে প্রাপ্য আসন দেওয়া হয়নি। যখন নির্বাচন আসন্ন হলো বরিশালে, বাখেরগঞ্জে প্রদীপ ছুঁয়ে গেছে, তখন উনি বললেন আমি নমশূদ্র, কিন্তু আমি নমশূদ্রদের জন্য সংরক্ষিত আসনে দাঁড়াবো না। একটা মানুষের দীপ্ত আলো কি ভয়ঙ্কর ভরে পড়ে তিনি বলতে পারেন যে আমি নমশূদ্রদের আসনে দাঁড়াবো না, কিন্তু আমি নমশূদ্র, আমি দাঁড়াবো সাধারণ আসন থেকে। এবং তৎকালীন বাঘা বাঘা জাতীয়তাবাদী মানুষ তারা প্রার্থী হয়েছিলেন সেই আসনে। যোগেন্দ্র মন্ডলকে হারানোর জন্য ফলাফল বেরোলে দেখা যায়, আপনারা রেজাল্টে পাবেন, যোগেন মন্ডল বিপুল ভোটে সেই বাকেরগঞ্জ উত্তর পূর্ব আসনে জয়লাভ করে অবিভক্ত বাংলার অ্যাসেম্বলিতে পৌঁছে যান। এগুলো ভাবার সময় ব্রিটিশ প্রতিনিধি দলের যোগেন মন্ডল বললেন আমার জেলা তো নদীমাতৃক, প্রচুর বিল। কারণ দেখবেন ওই অঞ্চলের মানুষ যেখানে আছে, আমরা তো জন্মাইনি তখন, দেখবেন টিনের ঘর, টিনের বেড়া আর কাঠের পাটা। ফলে আমরা অভ্যস্ত যে অংশের মানুষ বসবাস করে, এরা সব কিন্তু ওই ভোলা বসিরহাট ওই অংশের মানুষই ছড়িয়ে আছে। উনি বললেন যদি নদী সংস্কার করা যায়, ভাবতে হবে কখন বলছেন, যারা ভূগোলের ছাত্র আছেন উনি বলছেন 32-34 সালে, অর্থাৎ যখন এ সমস্ত ভাবার মতো মানে মস্তিষ্ক তখন ওই সময়কার রাজনীতিবিদদের ছিল না, কিন্তু যুবক যোগেন্দ্রনাথের মাথাতে এসেছিলেন। বলেছিল হাউ ইজ পসিবল, যোগেন্দ্রনাথ বলেছিলেন সম্ভব। বলে ঠিক আছে, আমরা আপনার সুপারিশপত্র আমরা রানীর কাছে পাঠাবো, কারণ পরাধীন ভারতবর্ষ তখন। রানী শুনে বললেন যে এটা তাহলে পরীক্ষামূলকভাবে 1 কিলোমিটার করা, 1 কিলোমিটার খাল সংস্কার করা হলো। 20,000 বর্গ মাইল জমির চড়া জেগে উঠল। যোগেন্দ্রনাথ লাফিয়ে উঠলেন,
সেই অংশের গরিব মানুষ যারা খালের পাড়ে হোকলা বনের পাড়ে বাস করত, শুয়োর চড়াতেন, গরু চড়াতেন, বলেন এই জমি এদের নামে রেকর্ড করে দিতে হবে ব্রিটিশ সরকারকে। আজ 2024 সালের 29শে জানুয়ারি, আর ভাবুন আজ থেকে প্রায় 70-80 বছর আগে একজন ব্যক্তি সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে 20,000 বিঘে জমি গরিব মানুষের মধ্যে বিলি করবার দাবি জানিয়েছেন। এই উপমহাদেশে আর একজনও জন্মাননি, তাকে আমরা স্মরণ করব না? নেতাজি সুভাষচন্দ্রের কাছে তার এই খবর গেল। নেতাজি সুভাষ বললেন, এইরকম একটা যুবককে আমার লাগবে ভারত স্বাধীন করবার জন্য। উনি কলকাতায় নিয়ে গেলেন, বললেন তুমি ওখানে পড়ে থাকবে না, কলকাতাতে। বললো আমি বরিশালের গ্রামের লোক, আমি কলকাতায় যাব, ওখানে আমি তো সুটেড হতে পারবো না। যোগেন্দ্রনাথ এই ব্যক্তি আত্মপ্রান্ত বাঙালি, খাঁটি বাঙালি, পাঞ্জাবি পরিহিত শ্বেত শূদ্র একজন সরল সাধারণ মানুষ। উনি যা ইংরাজি জানতেন, ওনার ইংরাজি শুনে সাহেবরা অবাক হয়ে যেতেন যে এর জন্ম বোধহয় ইউরোপে হয়েছে, না হয়নি, গ্রামে হয়েছে। যখন শরৎচন্দ্র বসু জানলেন যে এইরকম একজন যুবক বরিশাল থেকে কলকাতার মাটিতে পা রেখেছে, তখন বললেন তোমাকে ভোটে দাঁড়াতে হবে। বললেন আমাকে কেউ চেনে না, আমি ভোটে দাঁড়াবো। শেষ পর্যন্ত রাজি করালেন সুভাষ বোস। বললেন তোমার কেনার দরকার নেই, তোমার আদর্শই তোমাকে চিনবে, তোমার মতাদর্শের মধ্যে দিয়েই তোমাকে চিনবে। আজকের 3 নম্বর ওয়ার্ড, তখন 70টা আসন ছিল কলকাতা কর্পোরেশনে। এখানে ক্রিকেটে আছে যারা উৎসাহী মানুষ আছে। 3 নম্বর ওয়ার্ড বটতলায় তাকে দাঁড় করানো হলো। নেতাজি সুভাষ একটা বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য ছিল পিছিয়ে পড়া অংশের মানুষ, বাংলার আপামর মানুষের, সাধারণ খেটে খাওয়া মানুষের দাবির লড়াইয়ের একমাত্র কাণ্ডারি, যার নেতৃত্বে বাংলা আগামী পথ দেখাতে পারে। বাংলা এই ভারতবর্ষ স্বাধীনতার যুদ্ধে যে এগিয়ে যাবে, তার একজন অন্যতম কাণ্ডারি হিসাবে প্রতিষ্ঠিত হবে, নিজেকে তৈরি করবে। আপনারা ভোট দিয়ে জিতিয়ে দিন। ফল বেরোনোর পরে দেখা গেল 70টি আসন, তার মধ্যে যোগেন্দ্রনাথ চতুর্থ স্থান হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ প্রাপ্ত তার মধ্যে চতুর্থ। ভাবা যায়? যোগেন্দ্রনাথ বললেন যে আমি আপনার কর্মে জয়ী হয়ে এসেছি, আপনার জিতিয়েছেন, আমার কিন্তু একটা দাবি আছে। সেই দাবিটি হলো পৌরসভাতে অর্থাৎ কর্পোরেশনে নমশূদ্র তপশিলীদের জন্য আসন সংরক্ষণ করতে হবে। বলে কি আগে গঠন হোক, আগে ওই দাবিটাই পূরণ করতে হবে। সংশোধন হলো, কর্পোরেশন নতুন বোর্ড গঠন হওয়ার পরে 1 নম্বর দাবি পেশ হলো এবং তার প্রস্তাব পাশ হলো। পশ্চিম বাংলার মাটিতে নমশূদ্রদের জন্য আসন সংরক্ষণ হলো এবং প্রথম কলকাতা কর্পোরেশনে 27 জন নমশূদ্র ছেলে মেয়ে চাকরি পেল। ভারতবর্ষের ইতিহাসে একটা দিগন্তকারী সূচনা। সেই মানুষটির নামই যোগেন্দ্রনাথ। উনি এলেন, পার্লামেন্টে ওনার বক্তব্য শোনার জন্য ভিড় হয়ে যেত। যখন প্রদীপ বলেছে আমি অংশটাতে যাব না, ফজলুল হকের যে মন্ত্রিসভা 37 থেকে 41, প্রদীপ বলে যাচ্ছি না, আমি 41 থেকে 43-এ চলে আসছি। তখনও প্রধানমন্ত্রী ফজলুল হক, কিন্তু তার সাথে যুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, হিন্দু মহাসভার বিধায়ক। সরকার ভেঙে গেল। হ্যানায় হল, অ্যালবার্ট হল। সেই অ্যালবার্ট হলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হককে নিয়ে যোগেন্দ্রনাথের সাথে দেখা করলেন। যোগেন্দ্রনাথ বুঝলেন যে আমার হাতে 32 জন এমএলএ আছে,
27 জন তার মধ্যে আমার কথা শুনবে। আমি যেদিকে যাব সরকার তাই সেদিকেই গঠন হবে। উনি দাবি পেশ করলেন বাংলায় তপশিলি ছাত্রদের জন্য শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে, স্টাইপেন্ড দিতে হবে। সমস্ত ইউনিভার্সিটি এবং বড় বড় বিদ্যালয়ে ছাত্রদের জন্য ছাত্রাবাস তৈরি করতে হবে। বয়স্কদের জন্য 900 শিক্ষা কেন্দ্র খুলে তাদেরকে ভাতা দিতে হবে, তা না হলে একজন বয়স্ক লোক পড়তে যাবে না। মিলিজুলি সরকার, কোয়ালিশন সরকার দেখলো এই পাগলের দাবি না মানলে সরকারটাও ভেঙে যাবে, বললো সব দাবি পূরণ হলো। এবং বিধানসভাতে দাঁড়িয়ে প্রথম দিন 5 লক্ষ টাকা ত্রাণ ঘোষণা করলেন নাজিমউদ্দিন, খাজা নাজিমউদ্দিন। ভাবুন, 5 লক্ষ টাকা, 43 সাল, 5 লক্ষ টাকায় এই কলকাতা শহরটা কিনে নিয়েও টাকা বেঁচে যেত। তখন 10 টাকা 20 টাকা কাঠা, তখন 5 লক্ষ টাকা অনুদান আদায় করলেন। এবং সেই অনুদানে আজ যে ছাত্রাবাসগুলো দেখেন কলকাতায়, ওটা কিন্তু আর কারো না, ওই ইটের মধ্যে রয়েছে যোগেন্দ্রনাথের নাম, যোগেন্দ্রনাথের সার্থকতা। পিছিয়ে পড়া ছেলেমেয়েরা আধিকারিক হতে পারে না, তারা হয় পিওন, বড় জোর দারোয়ান। যোগেন্দ্রনাথ প্রস্তাব দিলেন এই অংশের মেধাবী ছেলে মেয়েদের জন্য একটা অনুশীলন কেন্দ্র খুলতে হবে। সেই অনুশীলন কেন্দ্র খোলা হলো, যাতে সেখান থেকে অফিসার গ্রেডের ছেলে মেয়েরা চাকরি পায়। সেটা আজও আছে। এবং আমি যতদূর জানি এই নহটা এলাকার বেশ কয়েকজন সেখান থেকে পাশ করে বিসিএস চাকরি পেয়ে তারা অবসর নিয়েছেন, বেঁচে আছেন যোগেন্দ্রনাথ। শ্যামাহার রাখতে এই জায়গাতে যে শ্যামাপ্রসাদ, তিনি নমসূত্র হয়ে জন্মেছেন। তিনি একটা সময় তো ছিল নমসূত্ররা হিন্দু না, আসলে বয়স অল্প যারা আছে সমস্ত তো না তোলাই ভালো। ফলে উনি বললেন আপনি বর্ণ হিন্দুদের দল, আমি আপনাকে কেন ভোট দেব। আসলে জিন্না ছিল ভালো বন্ধু প্রীতি করতে গিয়ে, এবং দেখলেন মুসলমানদের আসলে যেটা হয়েছে আর কি, 3 ভাই, 1 ভাই মুসলিম হয়েছে, 2 ভাই হিন্দু হয়ে পালিয়ে গেছে। বাবা তো এক, বাবা যেহেতু এক, সেহেতু ওই জমি বাড়ির ভাগ পেতে গেলে বাবার পদবিটা রাখতে হয়েছে। দেখবেন এখন আছে মিজানুর রহমান মন্ডল, আলতাফউদ্দিন বিশ্বাস, হ্যাঁ, লতিফ সরকার, সকলে কিন্তু মুসলিম, কিন্তু ওই যে পদবি তারা বহন করে এসেছেন তাদের পূর্বপুরুষের সম্পদ সহায় তার অংশ পাওয়ার জন্য। যোগেন্দ্রনাথ কিন্তু ঠিক প্র্যাকটিক্যাল। যোগেন্দ্রনাথ দেখলেন তাহলে বাংলার মুসলিমরা হচ্ছে আমার সম্প্রদায়ের মানুষ, ফলে আমি এদের সাথে থাকলে এদের জমি চাষ করে খাল বিলের পাশে থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবার বাংলা ভাগ হলো। বাংলা ভাগ তো চাইনি, উনি চাননি, কিন্তু দুর্ভাগ্য, বাংলাকে তো ভাগ করতে হবে। বাংলা ভাগ না করলে ইংরেজের মনোভূত হবে না, উদ্দেশ্য পূরণ হবে না। উনি চষে বেড়ালেন এ মাথা থেকে ও মাথা দেশের। দুর্ভাগ্য, শরৎচন্দ্র বসুকে ছাড়া তার এই দাবি কেউ সমর্থন করেনি। উনি কাদায় ডুবলেন। উনি যদি তখন হাল ছেড়ে দিতেন তাহলে স্বাধীন ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী উনিই হতেন। কিন্তু ওনার জেদ, ওনার প্রতিজ্ঞা ওনাকে সে পথ সেই দিক নিয়ে যায়নি। উনি ওই দাবিতেই জিন্না বললেন তোমার এই দাবি আমরা রূপায়ণ করব, দেশটা মুসলিম হলেও আমরা গণপ্রজাতন্ত্র করব। পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করেছিলেন এই যোগেন্দ্রনাথ মন্ডল। এটা ভাবতে অবাক লাগে। 43-এর আগ পর্যন্ত আম্বেদকরের সাথে যোগেন্দ্রনাথের কোনো যোগাযোগ ছিল না। দ্বিতীয় স্টেশনে যখন ব্রিটিশ প্রতিনিধি দল আসবে তখন দেখছেন শুট বুট পরা আরেকজন লোক বসে আছে। যোগেন্দ্রনাথ ভাবলেন এই ব্যক্তিতে কে, আমি একমাত্র শুটে বুটের এখানে, আর ইনি কে? কারণ
ভাবতে হবে। তখন মহারাষ্ট্রের লোকজন ওই পেছনে কাঁথা দিয়ে শাড়ি বাঁধনি করে, একটু নেট খুলে দেখতে পাবেন যে সাথে ইতিহাসের কি মিল। তাহলে এই ফুটফুট পড়ায় ব্যক্তিটিকে উনি এগিয়ে গিয়ে ওই যে বললাম সহজে সরল মানুষ, খুব কিছুকে উনি গিয়ে জিজ্ঞাসা করলেন, তখন জানতে পারলেন এই ব্যক্তিটির নাম আর কেউ নয়, ইনি হচ্ছেন আম্বেদকর। তো বলছেন আপনি কি জন্য আসছেন? বললাম এই কারণে আসছি। বলে আমি পিছিয়ে পড়া মানুষের জন্য এসেছি। বলে তাহলে আপনার দাবি আমার দাবি তো এক, কিন্তু আমি যে বাঙালি, আমি যে নমশূদ্র, আপনি হিন্দি বলয়ের মানুষ, আপনার বৃত্তটা অনেক বড়, আমার তো ছোট্ট একটা বৃত্ত। বলে ঠিক আছে, আমরা একসাথে লড়াই করব। ভাববেন গান্ধীজি লড়াই করেছেন হরিজনদের, খুব সূক্ষ্মভাবে। কেন আমি বলেছিলাম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এই জন্মদিন পালন করা উচিত? গান্ধীজির লড়াই হরিজন, আম্বেদকরের লড়াই হচ্ছে অস্পৃশ্য, মানে পিছড়ে বল। আর যোগেন্দ্রনাথের লড়াই নমশূদ্রদের সমান অধিকার দেওয়া, তার সাথে গরিব মানুষের মর্যাদা, যেটা উনি পরে বলেছেন যে যখন বোম্বাই এবং নাগপুর কনফারেন্সের পরে যখন উনি গোপালগঞ্জ কনফারেন্সে এলেন, তখন উনি অনেকটা প্রগতিশীল হলেন। উনি দেখলেন যে আসলে বাদ নাই, নদী বাদ নাই, ড্রেনও বাদ নাই, যেখান থেকে সহজ হয় সেই দিকে মানুষ যায়, আমরাও যাই, রাস্তাও বাঁকে। যোগেন্দ্রনাথ গোপালগঞ্জ কনফারেন্সে এসে বাঁক নিয়েছেন। গোপালগঞ্জ কনফারেন্সে অবিভক্ত বাংলার যে 550 ডেলিগেট সেখানে দেখেন, সেখানে প্রথম যে প্রস্তাবনা পাশ হলো, সেখানে রুশ জনগণকে অভিবাদন জানিয়েছেন। সবে মাত্র রুশ বিপ্লব হয়েছে, তিনি বলেছেন এই বিপ্লবের হাওয়া ইউরোপে যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি পৃথিবীর অন্যান্য দেশে দেশে সর্বহারাগামী মানুষদের যে আন্দোলন ত্বরান্বিত হচ্ছে, ঝড়ের মতো সেই হাওয়া পৌঁছে যাবে এবং আমাদের মুক্তি আন্দোলন গতি পাবে। ভাবুন, একটা মানুষের দর্শন কোথা থেকে ছিলেন তপশিল, নমশূদ্রদের জাগরণ দিয়ে, যার কলেজ থেকে যার উত্থান, সে এসেছেন গরিব মানুষের অর্থনৈতিক সামাজিক নিপীড়নের বিরুদ্ধে এসে মুক্তিকামী মানুষের যুদ্ধের যোদ্ধা নেতা হয়ে উঠেছেন। আজ ভারতবর্ষে যারা এই অংশের মানুষকে নিয়ে ব্যবসা করে, তিনি ছিলেন এই ব্যবসার বিরুদ্ধে। জিন্না মরে গেলেন, তার কপালে বিপর্যয় নেমে প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী। দাঙ্গা বেঁধে গেল, পাঠানো হয়েছিল, বেঁধে গেল না, দাঙ্গাটা পাঠানো হয়েছিল। করাচিতে ছিলেন, এলেন লাহোরে। যোগেন্দ্রনাথকে দ্রুত মেসেজ পাঠিয়ে বলা হলো, তুমি দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করে এসো। যোগেন্দ্রনাথ দাঙ্গা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেছেন, কিন্তু তার নেতৃত্বের বলিষ্ঠতা, তিনি দাঙ্গা থামাতে এসেছেন। তিনি যখন বনগাঁ সীমান্তে যশোরের কাছাকাছি কয়েকটা ছোট ছোট দাঙ্গা অঞ্চল পরিদর্শন করছেন, তখন তিনি খবর পান যে তার অবস্থা ভালো না, তিনি খুন হয়ে যেতে পারেন। তিনি কলকাতা চলে এলেন। ডক্টর বিধানচন্দ্র রায়কে ডাকলেন। বিমানবন্দরে বসে সলা পরামর্শ হলো। ওখান থেকে লিয়াকত আলীকে চিঠি লিখলেন, 8000 পাতার রেজিস্ট্রি ডাকে, 8000 শব্দ সেই চিঠিতে ছিল। তাতে তিনি লিখলেন, পাকিস্তান যে পথে এগুচ্ছে, আগামী দিনে সেই অঞ্চলের হিন্দুদের নিরাপত্তা বিঘ্নিত হবে। পাকিস্তান আর হিন্দুদের জন্য নিরাপদ নয়। অতএব আমার পদত্যাগী ছিল, আজ থেকে আমি আর পাকিস্তানের
খবরটা পাওয়ার আগে লিয়াকত আলী পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আমি জানতাম গত পরশুদিন যোগেন্দ্রনাথ পার্লামেন্টে যে বক্তৃতা দিয়েছেন তার সাথে এই কথার কোনো মিল নেই। মিল থাকবে কেন? সঙ্গে সঙ্গেই তিনি যে সংবিধান রচনা করেছিলেন, পাকিস্তানের সংবিধান রচয়িতা, আমাদের যেমন আম্বেদকর একজন, তেমনি পাকিস্তানের সংবিধান রচয়িতার প্রধান হচ্ছে যোগেন্দ্রনাথ মন্ডল। সেই সংবিধান স্টপ করে দিয়ে বন্ধ করা হলো, বন্ধ করে মুসলিম অর্থাৎ ইসলামিক সংবিধান রচনায় হাত দিল পাকিস্তান। এই সেই যোগেন্দ্রনাথ মন্ডল। একের পর এক যোগেন্দ্রনাথ কিন্তু একসময় ভেবেছিলেন যে তার পথ শুরু, তিনি নির্বাসনে চলে যাবেন, রাজনৈতিক নির্বাসন। কিন্তু একজন রাজনৈতিক সমাজসেবক কখনো সমাজ থেকে, পারিপার্শ্বিক জাগরণ থেকে বিচ্যুত হয়ে থাকতে পারেন না। একজন ফুটবলার যেমন বয়সের কারণে বল খেলা ছেড়ে দিলেও বল খেলা দেখেন বা বল খেলার মাঠের পাশে সাইড লাইনে দাঁড়ান, যোগেন্দ্রনাথ তেমন। রিপাবলিকান পার্টির তখন উত্তরপ্রদেশে বা ভারতবর্ষে অনেক শক্তিশালী, তারা যোগেন্দ্রনাথকে এসে বললেন, আপনি আমাদের দলে সমর্থন করুন। যোগেন্দ্রনাথ নাম লেখালেন, শুরু হলো দ্বিতীয় পর্যায়ে তার রাজনৈতিক আন্দোলন। সেই দলের নেতৃত্ব বললেন, আপনি উত্তরপ্রদেশের কোন আসন থেকে দাঁড়াবেন, আমরা একজনকে পদত্যাগ করিয়ে বা ইলেকশনে আপনাকে পার্লামেন্টে পাঠাবো। আমরা চাই আপনার মতো একজন মানুষ ভারতবর্ষের পার্লামেন্টে ঝড় তুলুক। যোগেন্দ্রনাথ ক্ষমতা লোভী নন। যোগেন্দ্রনাথ বললেন, আমি বাঙালি মানুষ, ঠিকমতো কথা কইতে পারি না, আমি উত্তরপ্রদেশে গিয়ে দাঁড়াবো না। যদি দাঁড়াতেই হয়, যদি সংসদে যেতে হয়, তবে বাংলার মানুষ যদি কোনোদিন আমাকে জয়ী করে, আমি সেই দিন পার্লামেন্টে যাব। উনি ফিরিয়ে দিলেন প্রস্তাব। তারপরে বগুড়া আরো দু একটা বিধানসভাতে তিনি দাঁড়িয়েছেন। ওনার দুর্ভাগ্য, উনি যেতেননি। আম্বেদকর চিঠি লিখলেন, উনি বললেন ইংরেজিতে, উনি যে চিঠি লিখেছিলেন তার বাংলা হলো যে, ডিয়ার আম্বেদকর, আমি অন্যান্য বর্ণের মানুষকে ভয় পাই না, কারণ তারা পরস্পর বিরোধী, আমারও বিরোধী। আমি ভয় পাই আমার স্বজাতিদের বিশ্বাসঘাতকতা, তাই আমার পরাজয় হচ্ছে বারবার। এমতো সময়ে কলকাতায় কোনো একটা কনভেনশন, মুখোমুখি পরিচয় হয় জ্যোতি বসু এবং যোগেন্দ্রনাথ মন্ডলের। সকলের নাম শুনেছেন, তার ভাষণ শুনেছেন, তার ইংরেজি চিঠি পড়েছেন, কিন্তু কোনোদিন দুজনের দেখা হয়নি। দেখা হওয়াতে বললেন, আপনার মতো একজন পণ্ডিত ভারতবর্ষের মাটিতে জন্মেছে, আপনি এইভাবে চুপচাপ বসে দেখে থাকবেন? আপনার যে দাবি নিপীড়িত শোষিত জনগণের মুক্তি, আমাদেরও দাবি গরিব মানুষের মুক্তি আন্দোলন এবং তাদের হাতে সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা অর্পণ, আসুন আমরা একসাথে করি। উনি রাজি হননি। উনি বললেন, না, আমি আপনাদের সাথে যাব না। তাহলে কি হবে? দুজনেরই তো দাবি এক, লক্ষ্য এক, পথ আলাদা। উনি রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে এই মাঠে, যে মাঠটাতে কলেজ, এখানে সমাবেশ হলো সর্বকালের বৃহত্তর সমাবেশ। সেই সমাবেশে বক্তব্য রাখলেন জ্যোতি বসু যে, আপনারা দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষের কাছে আবেদন, আপনারা যোগেন্দ্রনাথকে পার্লামেন্টে পাঠান। দুঃখের হলেও সত্য যে মানুষদের জন্য যোগেন্দ্রনাথের লড়াই, যে অংশের মানুষদের জন্য অস্পৃশ্যতার বিরুদ্ধে সামাজিক উন্নয়নের দাবি প্রতিষ্ঠা করেছেন, যে অংশের মানুষের জন্য ছাত্রাবাস তৈরি করেছেন, যে অংশের ছেলে মেয়েদের বাল্য বিবাহ রোধ করবার জন্য আন্দোলন করে বাড়ি বাড়ি বুঝিয়েছেন, সেই অংশের একটা বৃহৎ অংশ ছেলে মেয়ে, সেই নমপুত্ররাই তাকে
বেঈমানি করব, কারণ ধর্ম ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যোগেন্দ্রনাথের প্রতীক ছিল হাতি। কংগ্রেস দেখল যে যোগেন্দ্রনাথ যদি আবার চলে আসে তাহলে আমরা বিপদে পড়ে যাব। স্লোগান উঠলো, হাতি কর গোদা গোদা পা, হাতি তুই পাকিস্তানে যা। যোগেন্দ্রনাথ হার কাস্ট মানুষের, অসংখ্য মানুষের ভোট পেলেন, কিন্তু সেই তপশিলি অংশের একটা ব্যাপক অংশের মানুষ, যাদেরকে আমরা বলি, কি বলবো, এটা কোনোভাবে কেউ নেবেন না, মতুয়া, সেই মতুয়াদের একটা অংশ যোগেন্দ্রনাথকে ভোট দিলেন না। যোগেন্দ্রনাথ জিততে পারেননি। যোগেন্দ্রনাথের ব্যর্থতা নয়, ব্যর্থতা সেই অংশের মানুষের, নমশূদ্রদের ব্যর্থতা, যাদেরকে নমশূদ্রদের, যে অংশের মানুষ শিক্ষা দীক্ষায় যারা মানুষ হয়ে সুটেড ফুটেড হয়ে যারা একই সাথে উচ্চ বর্ণদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন, আর যোগেন্দ্রনাথের জন্মদিনে সেই প্রায়শ্চিত্ত তাদের করা উচিত। আর ওই যে স্যার বলছিলেন, সেই যে সময় যোগেন্দ্রনাথের আন্দোলন, তখন সমস্ত প্রচার মাধ্যম উচ্চ বর্ণের, ফলে কোনো কাগজে সংবাদ মাধ্যমে যোগেন্দ্রনাথকে নিয়ে লেখা হতো না। অথচ সেই সময় সান, ওয়াশিংটন পোস্ট, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস যোগেন্দ্রনাথের খবর হচ্ছে। যোগেন্দ্রনাথ, তখন আর যোগেন্দ্রনাথ নেই, তখন ভারত মহাদেশের একজন বিপ্লবী। মন্দির বোঝা গেল যেদিন যোগেন্দ্রনাথ চিঠি লিখে পাকিস্তানের পার্লামেন্ট ছাড়লেন, তখন পৃথিবীর কোনো কাগজ ছিল না সভ্যদেশে যে যোগেন্দ্রনাথ পদত্যাগ করছেন, সেই খবর প্রকাশিত হয়নি। যারা বিরোধিতা করেছিল তারাও হাই ফ্রড করে তারা চিঠি, তারাও সংবাদ পরিবেশন করেছে। গত বছর আমার বাংলার দুটো কাগজ ছিল, একটা কাগজ আছে, দুটো কাগজই আছে, আর একটা কাগজ মারাঠি যুগান্তর। তিনটে কাগজ যোগেন্দ্রনাথের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালিয়ে গেছে। এবং বুঝতে হবে যে আপনি পিএইচডি করবেন, আপনার যিনি অধ্যাপক, আপনি যদি গিয়ে বলেন আমি যোগেন্দ্রনাথ নিয়ে করব, আপনার পিএইচডি হবে না, একদম খোলা। সুতরাং ও নিয়ে তুমি স্টাইপেন্ড পাবে না, তুমি যেও না ভাই, বাবা তুমি যাতে যা করলে তোমার পেটে ভাতে হবে তাই করো। ফলে দীর্ঘ বছর যোগেন্দ্রনাথকে নিয়ে ডক্টরেট করা যায়, তাকে নিয়ে কোথাও লেখানো যায়নি। যদি কোনো ওই সম্প্রদায়ের ওনারই অনুগত কোনো ছাত্র বা ছেলে যদি একটা ভালো পথ পায়, সে যদি লিখতে যায় তা প্রকাশ করা হয়নি। আমাদের দেশে যারা বিরোধিতা করেছিল, যখন আম্বেদকর ওই অংশটা উনি বলেছে বলে বলছিলাম যে ওনার তো স্বপ্ন আছে, উনি তখন বললেন যে আপনাকে যখন জিততে দেয় না আম্বেদকরকে, বলে আপনি আমাকে তো জিততে দেয় না, আমি কোথায় যাবো, তাহলে আমি যে আসলে জিতি আমার আসনটা আপনাকে ছেড়ে। ফলে যোগেন্দ্রনাথ নিজে পদত্যাগ করে আম্বেদকরকে সেই আসনে জিতিয়ে গণপরিষদে পাঠিয়ে তার স্বপ্ন পূরণ করেছেন। ফলে আম্বেদকরের জীবন দর্শনের মধ্যে, আম্বেদকরের অবয়বের মধ্যে যোগেন্দ্রনাথের অবয়বকে মিলিয়ে নিতে হবে। আম্বেদকর পারতেন না, যদি যোগেন্দ্রনাথ না থাকতো, আম্বেদকর পারতেন না স্বাধীন ভারতবর্ষের তপশিলি মানুষদের জন্য এই সংরক্ষণ ব্যবস্থা চালু করতে, স্টাইপেন্ডের ব্যবস্থা চালু করতে পারতেন না। সেটা পারতে পেরেছিলেন হচ্ছে যোগেন্দ্রনাথ ছিলেন বলে। ফলে আমরা বেশি সময় নেব না, শুধু একদিনেই দুটো একটা কথার মধ্যে দিয়ে যোগেন্দ্রনাথ শেষ হয়ে যাবেন না। যোগেন্দ্রনাথ থাকবেন 123 বছর পরে। যাকে নিয়ে লেখা হয়নি, শুধু সমালোচনা করা হয়েছে, যাকে নিয়ে অনুষ্ঠান করা হয়নি, যার জন্মদিন পালন হয়নি, যার জন্মদিনে র্যালি বেরোয়নি, সেই মানুষটি 123 বছর পরও বেঁচে আছেন মানুষের হৃদয়ে। 67 সালে বুঝেছে বাংলা। যত বস্তু কলোনি আছে, যোগেন্দ্রনাথ বক্তা গিয়ে দেখেন যোগেন্দ্রনাথের ছবি কাঠের চেয়ারে। তোমরা কোথা থেকে পাইলে? বলে আমাদের কাছে আছে। ফলে যোগেন্দ্রনাথ অসহায় মানুষের প্রাণের দেবতা হয়ে উঠেছেন বাংলা ভাষের পর। সেই প্রাণের দেবতার আজ অধিষ্ঠান হয়েছে। বাংলার মানুষ তাকে বরণ করেছে, বিলম্বিত
ফলে আগামী দিনগুলো যোগেন্দ্রনাথের চর্চা আরো বেশি করে হোক। আমি নিজে তপশিলি নই, কিন্তু আমি যোগেন্দ্রনাথের চর্চা করে আমি ছাত্র হিসাবে তার কর্মজীবন অনুশীলন করে আমি সমৃদ্ধ হতে চাই। আমি আশা করব আগামী দিনে আপনাদের মহাবিদ্যালয়ে এই সম্পর্কিত কোনো অনুষ্ঠান হলে আমাদের মতো সাংবাদিককে আর কি নিমন্ত্রণ জানাবেন। আমরা আসবো। যোগেন্দ্রনাথের লড়াই দীর্ঘজীবী হোক, তার অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি শেষ বিন্দু পর্যন্ত আমাদের কলম সবার উপরে রাখবো, এই আশার স্বপ্ন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী অলোক বিশ্বাস মহাশয়কে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে মহাপ্রাণ